Hello, Commando. Welcome back to One Academy. Welcome to your Dreamland. আবারও ফিরে এলাম তোমার স্বপ্নের ভূমিতে। যারা এই বছরে মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, সে হতে পারে বিভিন্ন বোর্ডের ক্লাস 10 পরীক্ষা যারা দিয়েছো, সিবিএসসি বোর্ড হোক, বাংলা বোর্ড হোক, আইএসসি বোর্ড হোক, সবার জন্য আজকে একটা সারপ্রাইজ নিয়ে চলে এলাম। তোমরা ভালোভাবেই জানো যে ক্লাস 11 এবং ক্লাস 12 মোট 4টে সেমিস্টারে এটাকে ভাগ করা হয়েছে। তো তোমাদের জন্য যারা 11-এর স্টুডেন্ট, 11-এ এবার উঠতে চলেছো, তাদের জন্য সামনে যেটা পড়তে হবে সেটা হচ্ছে সেমিস্টার 1। তো আমি হাসান স্যার তোমাদের ফিজিক্স ক্লাস নিয়ে চলে এসেছি। তো ফিজিক্সে এতদিন তোমাদের ধারণা ছিল যে আমরা প্রথমে ক্লাস 11টা ভালো করে পড়ে নেব, তারপরে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য আমরা প্রিপারেশন নেব। তোমাকে একটা কথা বলি যে তুমি কোন পথে এগোবে ক্লাস 11-এ, সেটার জন্য তোমাকে ঠিক করতে হবে যে তুমি উচ্চ মাধ্যমিকের পরে তোমার জীবনের স্বপ্নটা কি। সেই স্বপ্নকে স্থির করে 11 ক্লাস থেকে 11 থেকেই তোমাকে সেই স্ট্র্যাটেজিক্যালি সেই পথেই কিন্তু তোমাকে এগোতে হবে। তো আমাদের এতদিন ধারণা ছিল যে বোর্ডের সাথে মনে হয় কম্পিটিশনের পরীক্ষার একসাথে প্রিপারেশন নিলে মনে হয় বোর্ডের পরীক্ষা খারাপ হয়ে যায়, কিন্তু এই ধারণা তোমাদের জন্য একদমই ভুল, একদমই ভুল। কারণ আমরা দেখেছি বহু স্টুডেন্ট, সেই স্টুডেন্টের কথা আমি তোমাদেরকে একটু পরেই বলবো, যে বোর্ডেও ভালো রেজাল্ট করেছে এবং কম্পিটিশনের পরীক্ষাতেও কিন্তু দুর্দান্ত সে রেজাল্ট করেছে। তো তোমাদের যে ক্লাস 11 এবং 12 এই মিলে যে এইচএস, এই এইচএসে খালি একটা মার্কশিট নিলে হবে না, তোমাকে ভবিষ্যতে কোনো একটা জায়গায় স্ট্যান্ড করতে গেলে সেইখানে কিন্তু একটা কম্পিটিশনের পরীক্ষার মাধ্যমেই তোমাকে যেতে হবে। তো আজকে আমি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষাগুলো কথা তোমাকে তুলে ধরবো। মূলত আজকের ভিডিও হতে চলেছে কেরিয়ার কাউন্সেলিং এর উপরে। তো চলো আস্তে আস্তে দেখে নেওয়া যাক আজকের ভিডিও। তো প্রথমেই দেখো যে গোল অফ ইউর লাইফ অ্যাজ এ স্টুডেন্ট অফ সায়েন্স। দেখো এইচএস এর পরে বিভিন্ন লাইনে তোমরা যেতে পারো, কেউ সায়েন্স নিয়ে পড়তে পারো, কেউ আর্টস নিয়ে পড়তে পারো, কেউ কমার্স নিয়ে পড়তে পারো, কিন্তু আমি আজকে মূলত তোমাদের সায়েন্স স্ট্রিমটাকে হাইলাইট করতে চলেছি। তো সায়েন্স নিয়ে কোন পথে এগোনো যায়, কিভাবে তুমি পড়বে, সেই সমস্ত জিনিসগুলো আজকে মোটামুটি আমি তোমাদের কাছে হাইলাইট করব। তো তুমি স্টুডেন্ট হিসাবে, সায়েন্সের স্টুডেন্ট হিসাবে তোমার জীবনে তুমি কোন পথে এগোতে পারো, প্রথমেই তুমি দেখো যে তুমি ইঞ্জিনিয়ারিংয়ের জন্য এগোতে পারো। সেকেন্ড দেখো তুমি মেডিকেল নিয়ে পড়তে পারো, ভবিষ্যতে ডাক্তার হতে পারো, অথবা তুমি জেনারেল ডিগ্রি কোর্স তুমি এখানে করতে পারো। তো আমি প্রত্যেকটা বিষয় নিয়ে আমি ওয়ান বাই ওয়ান বলতে থাকবো। তো চলো প্রথমেই দেখা যাক জেনারেল ডিগ্রি কোর্স সম্পর্কে বলা যাক। আর যা কিছু দেখছো সব কিন্তু এইচএস এর পরের যে লক্ষ্য, সেই লক্ষ্য নিয়ে আমি এখন বলবো। তো জেনারেল ডিগ্রি কোর্স তুমি বিভিন্ন সাবজেক্টে এগুলো অনার্স করতে পারো, ফিজিক্স অনার্স করতে পারো, কেমিস্ট্রি অনার্স করতে পারো, তারপরে তুমি জুওলজি নিয়ে অনার্স করতে পারো, বোটানি নিয়ে অনার্স করতে পারো, তারপরে তুমি ম্যাথ নিয়ে অনার্স করতে পারো, বা বাংলা বা ইংলিশ তুমি এগুলো অনার্স করতে পারো। তো অনার্স করলে হবেটা কি না, অনার্স করা মানে একটা গ্র্যাজুয়েশন কমপ্লিট করা। তুমি গ্র্যাজুয়েশন করার পরে বিভিন্নভাবে বিভিন্ন দিকে যেতে পারো, তুমি সিভিল সার্ভিস লাইনে যেতে পারো, বা আরও অনেক সাবজেক্ট নিয়ে হায়ার ডিগ্রি করতে পারো, এমএসসি পিএইচডি করতে পারো। তো চলো আমি সেই জিনিসগুলো তোমাকে ওয়ান বাই ওয়ান দেখাই কি কি লাইনে এখানে যাওয়া যায়। দেখো এখানে তুমি সিভিল সার্ভিস লাইনেও যেতে পারো। সিভিল সার্ভিস পরীক্ষার জন্য যে মিনিমাম ক্রাইটেরিয়া হচ্ছে সেটা হচ্ছে গ্র্যাজুয়েশন। অল ইন্ডিয়া লেভেলে যে সিভিল সার্ভিস পরীক্ষা আছে তোমরা সবাই জানো, যেটাকে বলা হয় ইউপিএসসি, ইউনিক পাবলিক সার্ভিস কমিশন, যেটার মাধ্যমে আইএএস, আইপিএস, আইএফএস, আইআরএস, ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, ইন্ডিয়ান পুলিশ সার্ভিস, ইন্ডিয়ান ফরেন সার্ভিস, ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিস, এরকম বিভিন্ন লাইনে তোমরা যেতে পারো। তাছাড়া আমাদের যে স্টেটে, যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে WBCS, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস যে এক্সামিনেশন আছে, তার মাধ্যমে তুমি গ্রুপ এ বিডিও বা গ্রুপ বি ডিএসপি অথবা গ্রুপ সি জয়েন্ট বিডিও, এরকম ভালো ভালো পোস্টেও কিন্তু তুমি যেতে পারো। এর জন্য তোমাকে কি করতে হবে, তোমাকে যে কোনো সাবজেক্টের উপরে গ্র্যাজুয়েশন থাকা প্রয়োজন। তবে আমি বলবো তোমাকে যে তুমি এই জেনারেল লাইনে বর্তমানে ওয়েস্ট বেঙ্গলের যে সিচুয়েশন সেই অনুযায়ী যদি দেখা যায়, তো এই জেনারেল লাইনে অনার্স করার পরে তুমি যদি ইউপিএসসি বা সিভিল সার্ভিস লাইনে যাও, তাহলে সেটা কিন্তু বেশ টাইম টেকিং। তার কারণ তোমরা জানো যে সিভিল সার্ভিস লাইনে কি হয়, যে 3টে স্টেপ, প্রিলিম পরীক্ষা, মেন পরীক্ষা, তারপরে ইন্টারভিউ। বেশ কিছু সময় এখানে টাইম কনজিউমিং হতে পারে। তুমি তোমার কেরিয়ার নিয়ে কিন্তু, তুমি তোমার ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ডের সাপেক্ষে তুমি যে তোমার কেরিয়ার নিয়ে তুমি কিন্তু একসময়
হতাশ হয়ে যেতে পারো। সেই জন্য আমি এক ঢিলে দুই পাখি মারার চেষ্টা করব। দেখো, যদি আমি ক্লাস 11 এবং ক্লাস 12 কমপ্লিট করার পরে যদি কোনো আমি একটা প্রফেশনাল কোর্সে যদি আমি আমার গ্র্যাজুয়েশনটা করে নিতে পারি, তাই এমবিবিএসটাও একটা গ্র্যাজুয়েশন, বিটেকটাও একটা গ্র্যাজুয়েশন। তাহলে আমি যদি এমবিবিএস অথবা বিটেক করার পরে যদি আমি এই পরীক্ষাগুলো দিই, তবুও কিন্তু আমি দিতে পারি। তাহলে আমার কিন্তু এক ঢিলে দুই পাখি হয়ে যাবে, কারণ তোমার কেরিয়ার একটা ফিক্স থেকে গেল। তাই সেই ক্ষেত্রে তোমার সিভিল সার্ভিস পরীক্ষা 1 বছর 2 বছর 3 বছর টাইম লাগলেও তুমি কিন্তু হতাশাগ্রস্ত হবে না। তো আমার চয়েস হচ্ছে তুমি এরকম কোনো একটা প্রফেশনাল কোর্সের মাধ্যমে তুমি কমপ্লিট করো, তারপরে তুমি এই সিভিল সার্ভিসগুলো দিতে চাও। বা যাদের সাবজেক্ট নিয়ে তীব্র আকাঙ্ক্ষা আছে, যে কোনো একটা সাবজেক্ট প্রচন্ড ভালোবাসো, তুমি সেই সাবজেক্ট নিয়েও যেতে পারো। সেই ক্ষেত্রে গ্র্যাজুয়েশন করার পরে তুমি কিন্তু এমএসসি করতে পারো, পিএইচডি করতে পারো, সেক্ষেত্রে টিচার হতে পারো, তুমি সেক্ষেত্রে প্রফেসর হতে পারো, সেক্ষেত্রে সায়েন্টিস্ট হতে পারো। এই সমস্ত লাইন কিন্তু তুমি যেতে পারো। এরপরে আমরা কথা বলবো যে ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে। তো চলো, ইঞ্জিনিয়ারিংয়ে আমাদের ওয়েস্ট বেঙ্গলের বেসিসে আমি বলছি। আমাদের ওয়েস্ট বেঙ্গলে তোমরা জানো যে একটা পরীক্ষা আছে যার নাম হচ্ছে WBJEE, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন, যার থ্রুতে তোমাকে ইঞ্জিনিয়ারিং কলেজে বিটেক বা বিভিন্ন পরীক্ষায় তোমাকে কোয়ালিফাই করলে তোমাকে ওই বিটেক কোর্সগুলো করতে দেওয়া হবে। তার জন্য ইঞ্জিনিয়ারিং এর জন্য তোমাদের কি কি দরকার? PCM অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথ, এই তিনটে সাবজেক্ট মিলেই পরীক্ষা হবে। এই তিনটে সাবজেক্ট নিয়ে কিন্তু তোমাকে এগোতে হবে ইঞ্জিনিয়ারিং এর জন্য, সে তুমি অল ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং হোক অথবা স্টেট ইঞ্জিনিয়ারিং হোক। তো প্রথমেই দেখো WBJE, তারপরে আর কি ইঞ্জিনিয়ারিং পরীক্ষা আছে না, জেই মেন, তারপরে জানো যে জেই অ্যাডভান্স, যেটাকে IIT বলে তোমরা জানো। তো প্রথমেই দেখা যাক যে WBJE তে আমরা কি কি আমাদের ফেসিলিটি আছে। না, তুমি WBJE পরীক্ষার মাধ্যমে স্টেটের বিটেক, ব্যাচেলর অফ টেকনোলজি অথবা BE, ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং, এই গ্র্যাজুয়েশন কোর্সগুলো তুমি করতে পারো। বা তুমি এখানে ফার্মেসি কোর্সও করতে পারো WBJE এর মাধ্যমে। WBJE তে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রির মধ্যে অনলি ফিজিক্স এবং কেমিস্ট্রি পরীক্ষার বেসিসে তোমার ফার্মেসির র্যাঙ্ক ঠিক হবে। তাই যারা নিট ইউজির কোচিং নেবে তারাও কিন্তু এই ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিয়ে অনলি ফিজিক্স কেমিস্ট্রির বেসিসে তোমাদের কিন্তু ফার্মেসির র্যাঙ্কিং হবে, সে ফার্মেসি পথেও তুমি যেতে পারো। তারপরে আর কি কি আছে? আর্কিটেকচার নিয়ে পড়তে পারো WBJE এর মাধ্যমে, ব্যাচেলর অফ আর্কিটেকচার BArch, বা মেরিন ইঞ্জিনিয়ারিং নিয়েও তুমি পড়তে পারো, যেখানে কিন্তু এজ লিমিট আছে অনলি 25 ইয়ার্স। এবং আমাদের WB মধ্যে সব থেকে বেস্ট কলেজ এবং ইন্ডিয়াতেও র্যাঙ্কিং এ থাকে যাদবপুর ইউনিভার্সিটি। তুমি এই WBJE এর মাধ্যমে তুমি যদি বিটেক, BArch বা ফার্মেসিতেও তুমি কিন্তু যাদবপুর ইউনিভার্সিটিতেও কিন্তু তুমি পড়তে পারো। তারপরে দেখো JEE মেন, জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন মেন, যেটা ন্যাশনাল টেস্টিং এজেন্সি এটাকে কন্ডাক্ট করে। তো এর মাধ্যমে কোন কোন কলেজগুলো পাওয়া যায়? NIT, তুমি এর মাধ্যমে বিটেক করতে পারো। ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি, এই সমস্ত NIT লেভেলের কলেজগুলোতেও কিন্তু তুমি বিটেক করতে পারো। তারপরে দেখো IIIT, নট IIT, IIIT, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি, এই JEE মেনের থ্রুতে এখানে তুমি যেতে পারো। বা GFTIS, গভর্নমেন্ট ফান্ডেড টেকনিক্যাল ইনস্টিটিউট, এখানেও তুমি কিন্তু যেতে পারো। তাছাড়া বিভিন্ন প্রাইভেট কলেজ আছে কিছু, যেগুলো JEE মেন থেকে তোমার নেওয়া হয়, এগুলো সব তুমি বিটেক কোর্স কিন্তু করতে পারো। খুবই ভালো একটা বিটেক করার জন্য একটা জায়গা। তারপরে JEE মেন সব থেকে যেটা অ্যাডভান্স লেভেলের, তুমি অ্যাডভান্স JEE মেন ক্র্যাক করার পরে, তুমি JEE মেন ক্র্যাক করার পরে তুমি JEE অ্যাডভান্স পরীক্ষাও কিন্তু দিতে পারো। এবং এখান থেকে কোয়ালিফাই করলে, যেটাকে IIT এক্সাম বলে, সব থেকে বেস্ট ইঞ্জিনিয়ারিং এখান থেকে হয়। তার জন্য আমাদের দিল্লি IIT আছে, বোম্বে IIT আছে, এবং কম্পিউটার সায়েন্স নিয়ে তুমি যদি বোম্বে IIT-তে পড়তে পারো, ইট ইজ দ্য বেস্ট। এখান থেকে তোমার পিছনে ফিরে আর তাকাতে হবে না, তুমি একটা সমাজের অনেক উঁচু জায়গায় কিন্তু তুমি চলে যাবে। তো এই হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং স্ট্রিম। এবার আমরা দেখে নেব যে আমাদের মেডিকেল লাইনে আমরা কি কি ভাবে যেতে পারি। দেখো, মেডিকেলের জন্য যেমন ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, কিন্তু মেডিকেলের ক্ষেত্রে ফিজিক্স, কেমিস্ট্রিটা কমন, বায়োলজিটা এক্সট্রা তোমাকে পড়তে হবে। তাহলে এই ক্ষেত্রে তোমার ফিজিক্স, কেমিস্ট্রি বা বায়োলজি বা PCB, এইটার উপর তোমাকে কিন্তু এই তিনটে সাবজেক্টের উপর কিন্তু তোমাকে গুরুত্ব দিতে হবে। তো চলো দেখে নেওয়া যাক বিভিন্ন মেডিকেল পরীক্ষাগুলো। নিট ইউজি, দ্য অন অ্যান্ড অনলি এক্সাম ভারতবর্ষের বুকে, যে পরীক্ষার থ্রুতে তুমি একমাত্র ভারতবর্ষের বুকে যে পরীক্ষার থ্রুতে তুমি যেতে MBBS নিয়ে ভর্তি হতে পারবে, তার নাম হচ্ছে নিট ইউজি, অর্থাৎ ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট। তো এখানে কি কোর্স আছে না, MBBS, যে ব্যাচেলর অফ মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অফ সার্জারি। এবং তোমরা জানো যে
যে এমবিবিএস কলেজের মধ্যে সব থেকে টপ কলেজ হচ্ছে এইমস দিল্লি বা সিএমসি ভেলোর বা এইমস কল্যাণী আমাদের স্টেটে, এই সমস্ত বিভিন্ন কলেজগুলোতেও কিন্তু তোমরা ভর্তি হতে পারো এই নিট ইউজি থ্রুতে। নিট ইউজি এর মাধ্যমে খালি এমবিবিএস ছাড়াও আরো অনেক এক্সামিনেশন আছে, যেরকম তোমাকে বলি বিডিএস, ব্যাচেলর অফ ডেন্টাল সার্জারি, যেটা তুমি ডেন্টাল কোর্স নিয়ে তুমি পড়তে পারো, বা এছাড়াও আছে বিভিএসসি অ্যান্ড এইচ, ব্যাচেলর অফ ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিমাল হাজবেন্ডারি, যেখান থেকে তুমি ভেটেরিনারি ডাক্তার বা পশু চিকিৎসক হতে পারো। এই ভেটেরিনারি সায়েন্স পড়েও অনেক অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনেও পাবলিক সার্ভিস কমিশনের থ্রুতে যাওয়া যায়। তারপরে দেখো বিএইচএমএস, যেটাকে আমরা হোমিওপ্যাথি বলি, ব্যাচেলর অফ হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি, বিএএমএস ব্যাচেলর অফ আয়ুর্বেদিক মেডিসিন অ্যান্ড সার্জারি, এরকম বিইউএমএস ব্যাচেলর অফ ইউনানি মেডিসিন অ্যান্ড সার্জারি, আরও অনেক সিদ্ধা মেডিসিন, এরকম অনেক কোর্স আছে। আমি এই কোর্সগুলোকে তোমাকে হাইলাইট করলাম। কেবলমাত্র নিট পরীক্ষার থ্রুতে এই 6-7 রকমের পরীক্ষার কোর্সে তুমি কিন্তু এখানে ঢুকতে পারো। তাছাড়াও তুমি যে এই যে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি পড়বে, এই একই সিলেবাসের উপর কিন্তু বেস করে আরো অনেক এক্সামিনেশন আছে ওয়েস্ট বেঙ্গলে, যেমন জেনপাস ইউজি, এই পরীক্ষাটা কন্ডাক্ট করে কে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড। এই পরীক্ষার মাধ্যমে মোট 14খানা তুমি স্ট্রিমে, মেডিকেল স্ট্রিমে তুমি যেতে পারো। সেই 14খানা স্ট্রিম তুমি এখানে দেখে নাও যে এই পরীক্ষার মাধ্যমে কি কি হয় না, বিএসসি নার্সিং, যেটা ব্যাচেলর অফ নার্সিং, এটা কার জন্য? এটা কেবলমাত্র মেয়েদের জন্য। তারপরে দেখো বিপিটি, ব্যাচেলর অফ ফিজিওথেরাপি, বিএমএলটি, ব্যাচেলর অফ মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, তারপরে বিএসসি ইন সিসিটি ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি, তারপরে বিএসসি ইন ওটিটি অপারেশন থিয়েটার টেকনোলজি। এরকম ভাবে তোমরা ক্লিয়ারলি দেখে নিতে পারো যে এখানে 14খানা কোর্স আছে। দেখো মেডিকেল হচ্ছে একটা টিম ওয়ার্ক, কেবলমাত্র ডাক্তার দিয়ে একটা হসপিটাল চলে না, পুরো টিম মিলে এই হসপিটাল একটা পেশেন্টকে পরিষেবা দিতে হয়। তাহলে সেই ক্ষেত্রে এই কোর্সগুলোর কিন্তু ভ্যালু আছে, যেভাবে একজন ডাক্তারের ভ্যালু আছে। তাই তোমরা এই পিসিবি এর মাধ্যমে এই পথেও কিন্তু তোমরা যেতে পারো জেনপাস পরীক্ষা ক্র্যাক করে। তারপরে যদি এবার তোমাদেরকে দেখি, এখন অনেকেই আমাদেরকে বলে যে ইঞ্জিনিয়ারিং এ যেরকম বর্তমান পরিস্থিতি, মেডিকেলের পরিস্থিতিটাও কিন্তু আস্তে আস্তে ওই রকম হয়ে যাচ্ছে, আনএমপ্লয়মেন্টের ব্যাপারটা চলে আসছে, যে মনে হয় চাকরি বাকরি আর পাবে না। ব্যাপার কিন্তু এরকম নয়, ব্যাপার কিন্তু এরকম নয়। দেখো এখানে একটা হেডলাইন দেওয়া আছে, উইল ডক্টর রিমেন আনএমপ্লয়েড ইন ইন্ডিয়া? ইন্ডিয়াতে কি ডাক্তাররা আনএমপ্লয়েড থেকে যাবে? না। কারণ কি? এর কারণ তোমাকে আমি বলে দিই যে ইন্ডিয়াতে এখনো পর্যন্ত ডক্টর ইজ টু পেশেন্ট রেশিও হচ্ছে 1:811। তুমি এখানে এনডিটিভি এখানে তুমি দেখে নিতে পারো তার প্রুফ। একটা ডাক্তার আর তার জন্য 811টা পেশেন্ট। আমাদের ইন্ডিয়াতে এখনো অনেক ডাক্তারের ঘাটতি আছে। আমাদের যে ওয়েস্ট বেঙ্গলে যদি কোনো ডাক্তারের নিয়োগ নিয়ে প্রবলেম হয়, সেটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট দায়ী, কিন্তু আমাদের দেশে এখনো ডাক্তারের ঘাটতি আছে। ডাক্তার ইজ টু পেশেন্ট রেশিও তুমি এখানে দেখতে পাচ্ছ। তো কখনোই একজন ডাক্তার যদি গভর্নমেন্ট সার্ভিস নাও করে, কখনো আনএমপ্লয়েড থাকবে না অন্যান্য কোর্সের মতো। তো এটা নিয়ে চিন্তা করার কিছু নেই। তো এই হচ্ছে বিভিন্ন পথ যেখানে তোমরা যেতে পারো। তাহলে আমরা আজকে কি নিয়ে বললাম, যে ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, জেনারেল কোর্স, সিভিল সার্ভিস, আরও অনেক লাইন আছে। যেরকম আরও একটা খুব সুন্দর লাইন আছে যেটাকে বলা হয় এনডিএ, যেটা এইচএস এর পরে তুমি এক্সাম দিতে পারো, ন্যাশনাল ডিফেন্স একাডেমি, যেখান থেকে বিভিন্ন আর্মি অফিসারগুলো হওয়া যায়। তো এরকম বিভিন্ন আরও অনেক এক্সাম আছে। তো তার জন্য এইগুলোকে মাথায় রেখে তোমাকে কিন্তু ক্লাস 11 পড়তে হবে। দেখো তোমাদের ভিতরে অনেক জায়গায়, ইভেন অনেক টিচার তোমাদের মাথায় ঢুকিয়ে দিবে যে ক্লাস 11 এর রেজাল্ট উচ্চ মাধ্যমিকে যোগ হবে না, সেমিস্টার 1 এবং 2 এর রেজাল্ট 3 এবং 4 এর সাথে যোগ হবে না। সেই জন্য তোমরাও কিন্তু ক্লাস 11টাকে অনেক ক্যাজুয়ালি নিতে শুরু করো। ক্যাজুয়ালি নেওয়ার কিছু নেই, কারণ তোমাকে যতগুলো এক্সাম আমি বললাম, সে হোক মেডিকেল অথবা ইঞ্জিনিয়ারিং বা সিভিল সার্ভিস, সমস্ত এক্সাম কিন্তু ডিপেন্ড করছে ক্লাস 11 এবং ক্লাস 12 এর উপর। 50-50 ওয়েটেজ আছে। তাই তোমাকে যদি কোনো একটা সাকসেসফুল হতে হয়, কম্পিটিশনের মধ্যে দিয়েই যেতে হবে, এবং 11-12কে কিন্তু দুটো 4টে টোটাল সেমিস্টার, অর্থাৎ 11 এবং 12 দুটো ক্লাসকেই কিন্তু তোমাকে ভালোভাবে স্টাডি করতে হবে। তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনা। তো আমি আজকে দেখাবো যে তোমাদেরকে, যেহেতু আমি ফিজিক্স পড়াবো, আমাদের একসাথে যদি বোর্ডের প্রিপারেশন এবং যদি কম্পিটিটিভ পরীক্ষার যদি প্রিপারেশন আমরা নিতে থাকি, এতে কিন্তু তোমার বোর্ডের পরীক্ষা খারাপ হবে না। আমাদের এমনও স্টুডেন্ট আছে যারা এই বছরই বোর্ডে 94.4% নাম্বারও পেয়েছে এবং মালদা মেডিকেল গভর্নমেন্ট কলেজে এমবিবিএস পড়ছে। আর এবং তোমরা জানো যে হিস্ট্রিতে, নিটের হিস্ট্রিতে এই বছর সব থেকে বেশি কঠিন কোশ্চিন ছিল নিটের, তবুও সে কিন্তু মালদা গভর্নমেন্ট মেডিকেল কলেজ
পেয়েছে। এবং তুমি যদি নিউ দিল্লি এইমসে চলে যাও, সেখানে দেখবে মোস্ট অফ দ্য স্টুডেন্টস দে আর ফ্রেশার, এবং তারা এইচএস পাস করেই কিন্তু এইমস নিউ দিল্লিতে পড়ছে। তো এটা ভয়ের কোনো কারণ নেই। তোমার ভিতরে যদি হিম্মত থাকে, তুমি এগিয়ে এসো। আমি হাসান স্যার তোমার পাশে আছি এবং তোমাকে নিয়েই আমি একসাথে চলবো। তো আমাদের এই যে ক্লাস 11 যে সেমিস্টার 1, সেটা দেখে নেওয়া যাক যে ফিজিক্সে কি কি সিলেবাস আমাদের মধ্যে আছে এবং তাদের নাম্বার ডিভিশনটা কিরকম। দেখো, তোমাদের টোটাল ক্লাস 11 100 নাম্বারের, তার মধ্যে সেমিস্টার 1-এ থিওরি হচ্ছে 35%, যেটা পুরোটাই এমসিকিউ, এবং সেমিস্টার 2-তে যেটা হচ্ছে 35% মার্কস, সেটা হচ্ছে পুরোটাই তোমার সাবজেক্টিভ টাইপ লেখা কোশ্চিন, এবং 30 মার্ক প্র্যাকটিক্যাল আছে এবং প্রজেক্ট আছে। তো আমাদের জেনারেলি এই পরীক্ষা যেটা সেমিস্টার 1, পুরো কিন্তু 35 নাম্বারের 35খানা এমসিকিউ বেসড কোশ্চিন তোমাদের থাকবে। আর তোমরা জানো নিট, মেডিকেল অথবা ইঞ্জিনিয়ারিং যে পথেই যাও, সেটাও কিন্তু এমসিকিউ বেসড। তাই একসাথে প্রিপারেশন করাটা কিন্তু তোমাদের যুক্তিসঙ্গতই হবে। তো চলো দেখে নেওয়া যাক যে আমাদের যে ক্লাস 11-এ যে ইউনিট আছে সেখানে কি কি আছে। দেখো, ডব্লিউবি, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন কোশ্চিন প্যাটার্ন, এমসিকিউ পুরো প্যাটার্ন। দেখো, সিরিয়াল নম্বর, প্রথমে তোমাদের এগুলো ইউনিটগুলো বলি। ফিজিক্যাল ওয়ার্ল্ড অ্যান্ড মেজারমেন্ট যে ইউনিটটা আছে, কত নাম্বার আছে না 3খানা কোশ্চেন আসবে, অ্যালোটেড মার্কস হচ্ছে 3। তারপরে কাইনেমেটিক্স এই ইউনিটে মোট 12খানা কোশ্চেন আসবে, মার্কস হচ্ছে 12। লজ অফ মোশন এই ইউনিটে 8খানা কোশ্চেন আসবে, মার্কস হচ্ছে 8। ওয়ার্ক এনার্জি পাওয়ার এই ইউনিটে তোমাদের 5খানা কোশ্চেন আসবে, 1 নম্বর করে, মার্ক হচ্ছে 5। মোশন অফ সিস্টেম অফ পার্টিকেলস অ্যান্ড রিজিড বডি, এখান থেকে আসবে 7খানা কোশ্চেন, এ হচ্ছে নাম্বার 7। তো টোটাল মিলে হচ্ছে তোমার টোটাল 35 মার্কস সেমিস্টার 1-এ আছে, পুরো এমসিকিউ বেসড। বোঝা গেল? তো তোমরা বলতে পারো যে স্যার আপনি মোড অফ স্টাডি কি হবে, যে কোন ল্যাঙ্গুয়েজে আপনি পড়াবেন। আমি জেনারেলি বাংলা এবং ইংলিশ দুটো কম্বাইন্ড ল্যাঙ্গুয়েজে তোমাদেরকে পড়াবো, বোথ বেঙ্গলি অ্যান্ড ইংলিশ। এবং কোন কোন বোর্ডের স্টুডেন্টরা এই কোর্স পড়তে পারবে, কাদের জন্য কম্প্যাটেবল হবে, সেটা হচ্ছে তোমরা যারা বাংলা মিডিয়াম আছো তাদের জন্য কম্প্যাটেবল হবে, যারা সিবিএসসি বোর্ড আছো তাদের জন্য কম্প্যাটেবল হবে, এবং যারা আইএসসি বোর্ড আছো তাদের জন্য, সবার জন্য এই কোর্স কিন্তু কম্প্যাটেবল হবে। আমি পুরো কম্পিটিটিভ পারপাসকে মাথায় রেখেই কিন্তু তোমাকে পড়াবো। এবং তোমাকে যখন পড়াবো একদম ইউটিউবে সম্পূর্ণ ফ্রি, প্রতিটা ক্লাসের পরে তুমি ক্লাস নোট, তোমার টেলিগ্রাম চ্যানেল, সেখানে লিঙ্ক দেওয়া থাকবে ইউটিউব চ্যানেলের নিচে, সেখানে ডেসক্রিপশানে, সেখানে তুমি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে তুমি ক্লাস নোট পিডিএফ ফরম্যাটে পেয়ে যাবে। তাছাড়াও নিয়মিত পরীক্ষার যে কোশ্চেনগুলো, সেখানেও কিন্তু এই টেলিগ্রাম চ্যানেলে তোমরা পেয়ে যাবে। তো আশা করি আমাদের সাথে জুড়ে থাকবে। আমরা এইভাবেই পুরো বছর চলবো এবং তোমাদেরকে তোমাদের যে লক্ষ্য, সেই লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্য আমি হাসান স্যার অন একাডেমির পক্ষ থেকে দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ। তো চলো, আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট তোমাদেরকে ইউটিউব পোস্টে জানিয়ে দেওয়া হবে যে আমার ক্লাসের রুটিন কীরকম হবে, কিভাবে আমি ক্লাস রেকর্ডেড না ক্লাস লাইভ আমি চালাবো, সেইভাবে তোমাদের পুরো সব জিনিস তোমাদের ইউটিউব পোস্টে দিয়ে দেওয়া হবে। তোমরা অন একাডেমি এই ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তো আমার পক্ষ থেকে এবং অন একাডেমির পক্ষ থেকে তোমাদের সবাইকে থ্যাংক ইউ এই ভিডিও দেখার জন্য। জয় হিন্দ।